সাধারণ চারজন হোটেল স্টাফ মিলে গড়ে তোলে ডাকাতির একটা টিম। তবে তাদেরকে দেখে বোঝার উপায় নেই তারা কতটা সাংঘাতিক। অথচ সবাইকে চুটকি মেরে তারা বড় বড় কয়েকটা ডাকাতির ঘটনা ঘটিয়ে ফেলে। পুলিশ এবং ইন্টেলিজেন্স তাদেরকে ধরা তো দূরে থাক, সামান্যতম ক্লুও খুঁজে পায় না। কিন্তু এভাবে কতদিন তারা নিজেদের কাজ চালিয়ে যেতে পারবে? আচ্ছা, এমন কোনো মাস্টারমাইন্ড কি নেই যে কিনা তাদের এই গ্যাংটাকে ধরতে পারবে? হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের বিনোদন দিতে আরও দুর্দান্ত একটা হাইস্ট মুভি নিয়ে হাজির হলাম। আমাদের আজকের আয়োজন কারজ্যাকার মুভির এক্সপ্লানেশন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে একজন প্রাইভেট এজেন্ট ইলিয়াসকে দেখা যায়। সে নিজের চেলাপেলা নিয়ে ক্যাসিনোতে গিয়ে এক লোককে ধরে। এই লোকটা পুরোই একটা জোচ্চোর, অনেকেরই টাকা আত্মসাৎ করেছে। তাকে ধরার মিশন ইলিয়াসকে দেওয়া হয়েছিল। ইলিয়াস খুবই নৃশংস মানুষ, তার মাঝে কোনো দয়া মায়া নেই। সে স্টাপলার মেশিন দিয়ে লোকটার হাতে ক্রমাগত পিন ঢুকিয়ে আঘাত করতে থাকে। এ সময় তার কাছে মেসেজ আসে এবং গাড়ি চোরদের ধরার জন্য আর্জেন্ট মিশনে নামার কথা বলা হয়। আর এই ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য তাকে ইম্পেরিয়াল হোটেলে আসার কথা বলা হয়। আসলে লাস্ট কয়েক মাস ধরে এই হোটেলে আসা কাস্টমারেরা ফেরার পথে ডাকাতির শিকার হচ্ছে। আর এই গ্যাংটাকে ধরার জন্যই মূলত ইলিয়াসকে ডাকা হয়েছে। সেখানে ইলিয়াসের সাথে সরাসরি হোটেলের মালিক কথা বলবে। তো এরপরে সিন শিফট হয়ে নোরাকে দেখা যায়। নোরাও ইম্পেরিয়াল হোটেলে চাকরি করে। তার কাজ মূলত পার্কিং কন্ট্রোল করা, মানে হোটেলে আসা ক্লায়েন্টদের গাড়ি পার্কিং লটে নিয়ে যাওয়া এবং তারা চলে যাওয়ার সময়ে গাড়িটা তাদের সামনে উপস্থিত করা। এমনিতে নোরাকে সাধারণ গরিব স্টাফ মনে হলেও সে কিন্তু গাড়ি ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড। এই হোটেলে নোরা ছাড়াও তার আরও 3 জন সঙ্গী আছে, জোয়ে, স্টিভ এবং প্রেজেন্স। এরাও হোটেলের বিভিন্ন পজিশনে যেমন হোটেল বয়, বারটেন্ডার এবং রিসেপশনিস্টের চাকরি করে। তো একটু আগে যে ডাকাতির কথা বললাম, মূলত এই হোটেল থেকে বেরোনো গেস্টদেরই ধরে ডাকাতি করা হয়। আর এই কাজটা মূলত এরা 4 জনই করে। ডিউটি টাইমে এরা হোটেলে আসা গেস্টদের উপরে নজর রাখে এবং এদের ভেতর থেকে একজনকে টার্গেট বানায়। এরপর এই টার্গেটেড গেস্টটা বের হতেই ওরা পিছু নেয় এবং গাড়ি আটকে সব লুট করে নেয়। তো যাই হোক, অন্যান্য দিনের মতো নোরা ডিউটি দিচ্ছিল, তখন হোটেলের সামনে নো পার্কিংয়ে একটা গাড়ি দেখে সে বিরক্ত হয়, কেননা এখানে তো গাড়ি রাখার কথা না। একজন স্টাফকে সে জিজ্ঞেস করে কোন বলদ গাড়িটা এখানে রাখলো, কিন্তু সেই স্টাফ কিছুই বলতে পারে না। এতে নোরা বেশ বেকায়দায় পড়ে যায়। গাড়িটা না সরালে তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তো একটু পরে গাড়ির মালিক তার ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে বেরিয়ে আসে। প্রথমে নোরা জানতে চায় সে হোটেলের গেস্ট কিনা, কেননা গেস্ট হলে তো খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু লোকটা যখন জানায় সে এখানে গেস্ট হিসেবে আসেনি, তখন নোরা তাকে খুব কড়াভাবে গাড়ি সরিয়ে নিতে বলে। গাড়ির মালিক মানে জলিল তখন প্রতিউত্তরে বলে কথাটা তো সে সফটভাবেও বলতে পারত। নোরা জলিলের কথাকে একদমই গুরুত্ব দেয় না। জলিল তখন নিজের মেয়েকে বলেই ফেলে নোরা এমন ভাব দেখাচ্ছে যেন ওই হোটেলের মালিক। নোরা এই কথাটা ধরে কাউন্টার দিতে যাবে, তার আগেই জলিলের কাছে ফোন আসে এবং সে কথা বলার অজুহাতে বেরিয়ে যায়। এর একটু পরে একজন ধনী লোক মিটিং শেষ করে হোটেল থেকে বের হচ্ছিল। সে কিছু টাকা নোরাকে টিপসও দেয়। এদের বৈধ অবৈধ টাকার কোনো হিসাব নেই, তাই খরচ করতেও বাধে না। তো নোরা বুঝতে পারে ওর ব্রিফকেসে অনেক টাকা আছে। সে বাকি সঙ্গীদেরকেও ইনফর্ম করে দেয় ব্যাপারটা। তাছাড়া তাদের লাঞ্চ টাইমের ব্রেক দেওয়ারও সময় হয়ে গিয়েছে। এই জন্য লাঞ্চ টাইমটা কাজে লাগাতে এই লোকটাকেই তারা টার্গেট বানায়। লাঞ্চ টাইম শুরু হতেই নোরা এবং তার বাকি 3 জন সঙ্গী একটা বাইক এবং একটা কার নিয়ে তাড়া করে। কিছু দূর গিয়ে তারা গাড়ির চাকায় গুলি করে গাড়িটা থামিয়ে দেয়। এরপরে ওদের ভয় দেখাতে গাড়ির উপরেও কয়েকটা গুলি চালায়। তবে ওরা জানতো না গাড়ির ভেতরে একজন গানম্যান আছে। গানম্যান আচমকা গুলি চালালে স্টিভ গুলিবিদ্ধ হয়, যদিও লাইফ জ্যাকেট থাকায় তার তেমন ক্ষতি হয় না। নোরার টিমও তখন পাল্টা গুলি চালালে ওরা ধরাশায়ী হয়ে যায়। লোকটা তখন ব্রিফকেস নিয়ে পালানোর চেষ্টা করে, তবে প্রেজেন্স দৌড়ে গিয়ে তাকে ধরে আনে। নোরা লোকটাকে ভয় দেখিয়ে বিষের সঙ্গে ছুরি ধরে সেটা কেটে দেওয়ার হুমকি দিয়ে অবশেষে সেই ব্রিফকেসটা আনলক করে নেয়। ব্রিফকেস ভর্তি টাকা ছিল, তারা টাকাগুলো উঠিয়ে নেয়। নোরা খেয়াল করে ওদের গাড়িতে থাকা একটা স্কটের গুলি লেগেছে। এসব লোকেরা ফুর্তিবাজ, এদের জার্সি থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত মেয়ে মানুষ লাগেই। তো মানবতার খাতিরে নোরা আর প্রেজেন্স ওই স্কট মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে। যদিও কাজটা তাদের জন্য খুবই রিস্কি ছিল, এই উপকার করতে গিয়ে তাদের ধরা খাওয়ার চান্সও আছে। তো এত কিছু না ভেবে তারা হোটেলে ফিরে এসে যে যার কাজে লেগে পড়ে। তবে এসবের চক্করে নোরা আজ বেশ কিছুক্ষণ লেট করে ফেলেছে, আর ম্যানেজারও সেটা টের পেয়ে গিয়েছে।
যদিও ম্যানেজার তাকে জাস্ট এবারের মতো একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এদিকে এজেন্ট ইলিয়াসকে দেখা যায় সে হোটেল মালিকের সাথে দেখা করতে গিয়েছিল। হোটেল মালিক উদ্বিগ্ন হয়ে বলে গত 4 বছরে এরা মোট 5টা হোটেলে 7 বার ডাকাতি করেছে। পুলিশ এবং তদন্তকারী দল কোনো ট্রেস খুঁজে পায়নি, এমনকি ওরা কি ধরনের অস্ত্র এবং গাড়ি ইউজ করে সেটাও জানা যায়নি। তাই সে ইলিয়াসকে খুবই কনফিডেন্সিয়ালি কেসটা ডিল করতে বলে। ইলিয়াস বলে সে লাস্ট ভিকটিম মিস্টার ডেবায়ার্স এবং স্কট মেয়েটির সাথে কথা বলতে চায়, কিন্তু ডেবায়ার্স তো হোটেলের নিয়মিত ক্লায়েন্ট, তাকে বিরক্ত করলে সমস্যা হতে পারে। এই জন্য হোটেল মালিক জানায় ইলিয়াস ডেবায়ার্সের সাথে কথা বলতে পারবে না, তবে সে চাইলে স্কট মেয়েটির সাথে যা খুশি করতে পারে। অন্যদিকে নোরাকে দেখা যায় সে ডিউটি শেষ করে বের হওয়ার সময়ে আবারও সেই জলিলকে দেখতে পায়। জলিল হোটেলে পিয়ানো বাজিয়ে গেস্টদের আনন্দ দিচ্ছিল। তার পিয়ানো সুর নোরার বেশ ভালোই লাগছিল। জলিল নোরাকে দেখে উঠে আসে এবং কথা বলা শুরু করে। জলিল এখানে নতুন পিয়ানিস্ট হিসেবে জয়েন করেছে। সে নোরার সাথে বন্ধুত্ব করতে চায়। যদিও নোরারও সম্মতি ছিল, তবে আজকে সে তাড়াহুড়োয় বেরিয়ে যায়, কারণ তার অন্য এক জায়গায় যাওয়ার ছিল। সে টিমের বাকিদের সাথে মিলে শহর থেকে দূরে তাদের আরেক সঙ্গী লুইসের সাথে দেখা করতে যায়। লুইস তাদের মোরাল সাপোর্ট দেওয়া এবং তাদের ডাকাতির জিনিসপত্র সামলানোর দায়িত্ব পালন করে। শেষবার ডাকাতির সময়ে যে স্কট মেয়েটা গুলিবিদ্ধ হয়েছে, ব্যাপারটা নিয়ে লুইস টেনশনে ছিল, কেননা তাদের ডাকাতির কথা হাইলাইট হয়ে গেলে তাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। তাই লুইস নোরাকে নেক্সট টাইম থেকে সতর্ক থাকতে বলে। স্কট মেয়েটির গুলি লাগা নিয়ে টিমের বাকিরাও টেনশনে ছিল। তারা নিজেদের ভুলগুলো নিয়ে আলোচনা করে। এছাড়া এরকম যাতে আর না হয় এবং তাদের নিশানা যাতে আরও ইমপ্রুভ হয়, এই জন্য তারা ফায়ারিং প্র্যাকটিস করে। এদিকে ইলিয়াস হাসপাতালে গুলি লাগা স্কটের সাথে দেখা করতে যায়। গিয়ে সরাসরি শেষ ডাকাতির কথা জিজ্ঞেস করলে প্রথমে স্কট কিছুই বলে না। সে জানায় সে কাউকে দেখেনি, কারণ সবাই তো মাস্ক পরেছিল। এখানে মেয়েটির উত্তর না দেওয়ার আরেকটা কারণ হলো সে বুঝতে পারছিল ইলিয়াস পুলিশের লোক না। যদিও স্কট মেয়েটি সেদিন নোরা এবং প্রেজেন্স দুজনকেই দেখেছে, তাই সে নিজের স্বীকারোক্তির বিনিময়ে এখন টাকা দাবি করে। সে ইলিয়াসকে তার বসের সাথে কথা বলতে বলে এবং জানায় তার চাহিদা মতো টাকা দিলে তবেই সে মুখ খুলবে। তবে ইলিয়াসের এই ধরনের ডিল পছন্দ না। স্বীকারোক্তি আদায়ের সব রকম টেকনিকই তার জানা। তাছাড়া সে তো আর সরকারি লোক না, তাই তার নিয়মও মানা লাগবে না। এই জন্য সে সরাসরি স্কটের ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি ছেলেটা তার নানির সাথে থাকে এই তথ্য সে বের করে এনেছে। ছেলের কথা শুনে স্কট একটু ঘাবড়ে যায়। তাই স্কট বাধ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইলিয়াসের কাছে সব স্বীকার করবে বলে জানায়। ইলিয়াস থেকে হোটেলের অ্যাড্রেস দিয়ে সেখানে দেখা করতে বলে চলে যায়। তারপরে ইলিয়াস ফুল দমে কেসের তদন্ত শুরু করে। সে সন্দেহভাজন হিসেবে তার লোকেদের দিয়ে কয়েকজনকে উঠিয়ে আনে। তাদেরকে ড্রামের ভেতরে রাখা হয়েছিল। ইলিয়াস একজনকে ড্রামের ভেতর থেকে বের করে টর্চার শুরু করে। লোকটার কাছ থেকে ইলিয়াস জানতে পারে এই রবারিগুলোর পেছনে হোটেলের ভেতরের স্টাফরাই জড়িত। ভেতর থেকে ইনফরমেশন আসে। এছাড়া সে নিজেও ইনডিরেক্টলি নোরাদের জন্য 2 বছর আগে কাজ করেছে। তাই সে নোরার সামান্য ডিটেলস, মানে ডাকাত দলের সাথে একজন আমেরিকান মেয়ে জড়িত আছে এমনটা জানায়। আর অবশেষে নতুন ক্লু পেয়ে ইলিয়াস পুরোদমে ইনভেস্টিগেশন চালাতে থাকে। এদিকে জোয়ে হোটেলের রিসেপশনে কাজ করত, তাই গেস্টদের ডিটেলস তার কাছে থাকে। সে গেস্টদের ডিটেলস থেকে তাদের নতুন টার্গেটকে সিলেক্ট করে এবং বাকিদের কাছে ডিটেলস পাঠিয়ে দেয়। তারা একত্রিত হয়ে কিভাবে ডাকাতি করবে সেই প্ল্যান সেট করে। এরপরে তারা মেন্টালি নতুন ডাকাতির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তবে নোরা একটু অন্যদিকে ফোকাস হারিয়ে ফেলে, কারণ জলিলের সাথে কন্টিনিউ তার সম্পর্ক ভালো হতে থাকে। একদিন জলিল হোটেলে কাজের সময় নিজের মেয়েকে এনেছিল। আসলে জলিলের স্ত্রী মারা গিয়েছে, তাই সে মেয়েকে একাই মানুষ করেছে। এই জন্য মেয়েকে কোথাও রেখে আসবে সেই জায়গাটা তার নেই। তো হোটেলে বাচ্চা আনার জন্য ম্যানেজার ঝামেলা শুরু করে। সে এখানে কোনোভাবেই বাচ্চা রাখতে দেবে না, কারণ এটা একটা লাক্সারি হোটেল। তবে ওই সময়ে নিজের ডিউটি আওয়ার শেষ করে নোরা বেরিয়ে যাচ্ছিল। সে পরিস্থিতি দেখে এগিয়ে আসে এবং বাচ্চা মেয়েটাকে নিজে সামলাবে এমনটা বলে। এতে ম্যানেজারও আর কিছু বলে না। আর এই ঘটনার পরে নোরা আর জলিলের সম্পর্ক আরও ভালো হয়ে যায়। এমনকি একদিন তারা পারিবারিক পরিবেশে একসাথে ডিনার করে এবং এক পর্যায়ে তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। অন্যদিকে ইলিয়াস একদমই বসে নেই। সে হোটেলের সব স্টাফের ফটো এবং ডিটেলস কালেক্ট করে ফেলেছে। সামান্যতম ডিটেলসও তার নজর এড়াতে পারে না। স্টাফদের ডিটেলস কালেক্ট করে সে এক একজন করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একজন লোয়ার গ্রেডের স্টাফকে জিজ্ঞাসাবাদের সময়ে ইলিয়াসের ফোকাস নোরার দিকে যায়। ইলিয়াস যে রুমে জিজ্ঞাসাবাদ করছিল সেখান থেকে হোটেলের সামনে লবিটা দেখা যাচ্ছিল। নোরা একটা গাড়ি একেবারে সুনিপুণ দক্ষতার সাথে ড্রাইভ করে পার্কিং থেকে নিয়ে আসে।
একজন মেয়ে হয়েও এতটা দক্ষতার সাথে ড্রাইভ করা, এই ব্যাপারটা ইলিয়াসের আলাদাভাবে নজর কাড়ে। তাছাড়া ইনফরমার তো বলেছিল এই ডাকাতির সাথে একজন আমেরিকান মেয়ে জড়িত, তাই ইলিয়াস নোরাকে নিজের সাসপেক্ট লিস্টে রেখে দেয়। পরের দিন নোরা স্বাভাবিকভাবেই হোটেলের সামনে ডিউটি দিচ্ছিল। তখন একটা গাড়ি এসে থামলে সে দরজা খুলে দেখে এটা সেই স্কট মেয়েটা ডাকাতির সময় যার গুলি লেগেছিল। স্কট মেয়েটা গাড়ি থেকে নামার সময়ে এমনভাবে নোরার দিকে তাকায়, নোরার সাথে সাথেই টেনশনে পড়ে যায়। সে দ্রুত তার টিমের বাকিদের ইনফর্ম করে দেয় যে স্কট মেয়েটা হোটেলে এসেছে, আর সম্ভবত সে নোরাকে চিনে ফেলেছে, কারণ সে নোরাকে ঘুরে ঘুরে দেখছিল। নোরা এমনিতেই আতঙ্কে আছে, তার উপরে আবার ম্যানেজার তাকে জানায় নোরাকে ডেকে পাঠানো হয়েছে। নোরা বেশ চিন্তিত হয়ে গিয়ে দেখে এই রুমে ইলিয়াস স্কট মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছে। ইলিয়াস স্টাফদের ফটো দেখিয়ে স্কটকে জিজ্ঞেস করে সে এদের কাউকে সেদিন ডাকাতির সময় দেখেছিল কিনা। স্কট একবার নোরার দিকে তাকায় ঠিকই, তবে সে মিথ্যা করে বলে সেদিন সবাই মাস্ক পরা ছিল, তাই সে কারো ফেস দেখেনি। তখন ইলিয়াস স্কটকে আবার জিজ্ঞেস করে ডাকাতদের ভেতরে কয়জন পুরুষ বা মহিলা ছিল। ইনফ্যাক্ট সে নোরাকে দেখিয়ে ইনডিরেক্টলি জিজ্ঞেস করে ওর মতো শক্তপোক্ত স্মার্ট কোনো মেয়ে ছিল কিনা। স্কট এবারও মিথ্যা করে বলে ডাকাতদের সবাই পুরুষ ছিল। তো ইলিয়াস আর জোর জবরদস্তি করে না, সে স্কটকে চলে যেতে বলে। নোরা তখন দরজার কাছেই দাঁড়িয়েছিল। ক্রস করার সময়ে নোরা আর স্কট একে অপরের দিকে তাকায়, আর এই জিনিসটা ইলিয়াস নোটিস করে। এরপরে সে নোরাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। নোরাকে যা কিছু জিজ্ঞেস করা হয় সে না ঘাবড়ে ঠিকঠাকভাবেই সব উত্তর দেয়। পাশাপাশি সে নিজেকে নিরীহ এবং সাধারণ মেয়ে দেখানোর অ্যাক্টিংটাও চালিয়ে যায়। তবে ইলিয়াস কথার ধরনে বুঝিয়ে দেয় সে নোরাকে সন্দেহ করে। সেই সাথে ইলিয়াস অনেকটা হুমকির স্বরে বলে সে ডাকাতদের অবশ্যই ধরবে। এরপরে সে নোরাকে চলে যেতে বললে নোরা চলে যায়। এদিকে একজন মহিলা হোটেল স্টাফকে দেখা যায় যে একটা রুম পরিষ্কার করছিল। এই রুমটা বুক করেছিল পিটার নামের একজন। সে খুবই ধনী একজন ডায়মন্ড ব্যবসায়ীর ছেলে, তবে ধনী হলেও তার রুচি এবং চরিত্র দুটোই খারাপ। সে স্টাফের সাথে অসভ্যতামি করে। স্টাফ ব্যাপারটা টলারেট করতে না পেরে রুম থেকে বেরিয়ে সবাইকে জানিয়ে দেয়। ফলে হোটেলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। সেখানে নোরাও যায় এবং ঘটনা শুনে রেগে যায়। তবে হোটেল মালিক ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছিল, কারণ সে এই ধনী ক্লায়েন্টকে হাতছাড়া করতে চাইছিল না। সে ম্যানেজারকে যেভাবেই হোক ব্যাপারটা স্যাটেলের নির্দেশ দেয়। প্রয়োজনে ভিকটিমকে টাকা দেওয়ার কথাও বলে। নোরা তাদের কথোপকথন শোনার পরে বুঝতে পারে মেয়েটা এখান থেকে কোনো হেল্প পাবে না, তাই সে নিজেই পিটারকে শায়েস্তা করার কথা ভাবে। পাশাপাশি ডাকাতি করে তাদের লাভও হবে। তবে নোরার এই পুরো এক্সপ্রেশনটা ইলিয়াস ফলো করছিল। নোরার অ্যাগ্রেসিভ আচরণ দেখে ইলিয়াস তাকে আরও বেশি সন্দেহ করে। তো নোরা পিটারের গাড়িতে ডাকাতি করার কথাটা টিমমেটদের জানালে তারা একটু দ্বিমত করে, কারণ পিটার এখানে ডায়মন্ডের ডিল করতে এসেছিল। সে এখনও ডিল করতে পারেনি, তাই তার কাছে ক্যাশ টাকা নেই। ডাকাতি করলে তারা পিটারের কাছে শুধু ডায়মন্ডই পাবে, আর ডায়মন্ড চুরি করে সেগুলো বিক্রি করা অনেক সমস্যা। তাদের ধরা পড়ার অনেক বেশি রিস্ক থেকে যাবে। তবে নোরা জানায় এই ডাকাতিটা করতে পারলে তারা যা ডায়মন্ড পাবে তাই দিয়ে আজীবন বসে খেতে পারবে। তাদের আর কোনো ডাকাতি করা লাগবে না, এটাই তাদের লাস্ট ডাকাতি হবে। নোরার এমন কনফিডেন্স দেখে বাকিরাও এবার রাজি হয়ে যায়। তো স্টাফকে রেপের ব্যাপারটা নিয়ে পরের দিন হোটেলে বেশ ঝামেলা শুরু হয়, তাই পিটারকে সেফ এক্সিট দিয়ে বের করে দেওয়া হয়। ইলিয়াস আগেই ধারণা করেছিল নোরা কিছু একটা ঘটাতে পারে, কারণ গতদিন থেকেই সে নোরাকে ফলো করছিল। রেপের ব্যাপারটা নিয়ে নোরা খুবই আপসেট হয়েছিল, তাই ইলিয়াস অল টাইম পিটারের উপরে ফোকাস রাখতে থাকে। এদিকে পিটার হাই রোডে উঠতেই নোরা এবং তার টিম অ্যাটাক করে। প্রথমে তারা অনর্গল গুলি চালিয়ে পিটারের গাড়ি থামিয়ে দেয়। ভেতরে একজন গানম্যানও ছিল, তবে নোরা পিটারের দিকে গান পয়েন্ট করে তাকে থামিয়ে দেয়। নোরা পিটারের টুনটুনিতে ইলেকট্রিক শক মেরে দেয় এবং ডায়মন্ডের ব্রিফকেসটা নিয়ে নেয়। কিন্তু ওই সময় ইলিয়াস তার লোকেদের নিয়ে চলে আসে এবং গুলি চালাতে থাকে। নোরাও পাল্টা গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু ইলিয়াস পিছু ছাড়ে না। সে ওদেরকে পেছনে তাড়া করে। তবে এক পর্যায়ে নোরা তার স্কিলফুল ড্রাইভিং দিয়ে ইলিয়াসের একটা গাড়ি উল্টে দেয়। এতে কিছুটা এক্সট্রা সময়ও পেয়ে যায় সে। এরপরে আচমকা নোরা গাড়িটা একটা সাইড রোডে নামিয়ে দেয়, ফলে ইলিয়াস আরও কিছুটা পেছনে পড়ে যায়। ততক্ষণে স্টিভ গাড়ি নিয়ে এসে তাদেরকে অন্য গাড়িতে তুলে নেয়, আর এতক্ষণ তারা যে গাড়িতে ছিল সেটার ভেতরে একটা গ্রেনেড ফেলে দেয়। ইলিয়াসরা এসে গাড়িতে গুলি শুরু করে, ফলে গ্রেনেড ফেটে ব্লাস্ট করে। যদিও কেউই এখানে হতাহত হয় না, তবে ইলিয়াস বুঝে যায় সে কাদের সাথে পাঙ্গা নিয়েছে। মাস্টারমাইন্ড ইলিয়াসকেও চুটকি মেরে তারা রেঞ্জের বাইরে পালিয়ে যায়। যাই হোক, নোরা টিম মেম্বারদের সাথে একত্রিত হয় এবং লুটের সব টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। আজকের পরে তারা আর এই শহরে ওপেনে থাকতে পারবে না।
তারা কে কোথায় যাবে এবং নেক্সট টাইমে কোথায় দেখা করবে সেসব সেটেল করে নেয়। অন্যদিকে পিটার ইলিয়াসকে ডেকে পাঠায়। সে ইলিয়াসকে বলে, যত টাকা লাগে দেব, তুমি ওদেরকে খুঁজে বের করে মেরে ফেলো। পিটার ইলিয়াসকে একটা ট্র্যাকার ডিভাইস দিয়ে বলে ডায়মন্ডের ভেতরে ট্র্যাকার লাগানো আছে, তাই সে লোকেশন ট্র্যাক করে ওদেরকে ইজিলি ধরে ফেলতে পারবে। এদিকে নোরা জলিলের সাথে স্থায়ী রিলেশনে যেতে চাইছিল, তাই সে জলিলকে একান্তে ডেকে সব সত্যি জানিয়ে দেয় যে সে এই ডাকাতিগুলো করেছে। জলিল প্রথমে বিশ্বাস করে না, সে ভেবেছিল নোরা ফাজলামি করছে। তাই নোরা টাকার ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল টাকা বের করে জলিলকে প্রুফ দেখায়। কিন্তু জলিল সাধারণ জীবনযাপন পছন্দ করত। তার দুনিয়া হলো তার মেয়ে, সে কোনো ঝামেলায় জড়াতে চাইত না, যাতে তার মেয়ের উপরে কোনো প্রভাব না পড়ে। তাই সে নোরার এই সত্যিটা মেনে নিতে পারে না, এই জন্য সে ব্রেকআপ করে চলে যায়। তাই ফিরে এসে নোরা আপসেট হয়ে বাথটবে শুয়েছিল। টিমের অন্যরাও বিভিন্ন রুমে সময় কাটাচ্ছিল। এ সময় ইলিয়াস ট্র্যাক করে সেখানে চলে আসে। নোরাকে কিছু করার সুযোগ না দিয়ে সে নোরার গলা চেপে ধরে পানির ভেতরে ঠেসে ধরে। নোরা বারবার ফাইট ব্যাকের চেষ্টা করে, কিন্তু ইলিয়াসের শক্তির সাথে সে পেরে উঠছিল না। এক পর্যায়ে নোরা সেন্সলেস হয়ে যায়। এ সময় নোরাকে বাঁচাতে স্টিভ ছুটে আসে। স্টিভের সাথে ইলিয়াসের ব্যাপক ফাইট হয়। স্টিভ ইলিয়াসকে বেশ ভালোভাবেই ড্যামেজ করে, কিন্তু তাকে হারাতে এতটুকু যথেষ্ট ছিল না। ইলিয়াস একটা পর্দা দিয়ে স্টিভের মাথা চেপে ধরে, এতে সে অনেকটাই দুর্বল হয়ে যায়। ফলে ইলিয়াস তাকে বেধম মারের পরে গলা চেপে ধরে হত্যা করে। এদিকে নোরার ততক্ষণে জ্ঞান ফিরে আসে। সে দ্রুত টাকা এবং ডায়মন্ডের ব্যাগ গুছিয়ে নেয়। পালানোর আগে সে জোয়ের ঘরে গিয়ে দেখে ইলিয়াস, জোয়ে এবং প্রেজেন্স দুজনকেই মেরে ফেলেছে। বলা চলে ওরা দুজনে ঘুমের ভেতরেই মরে গিয়েছে। নিজেদের সামান্যতম ডিফেন্ড করারও সুযোগ পায়নি। তখন নোরা আর কি করবে? সে বাইরে পালিয়ে যায়, কিন্তু ইলিয়াস তো ট্র্যাকার ডিভাইসে ঠিকই দেখতে পাচ্ছিল নোরা কোন দিকে পালাচ্ছে, তাই সেও ওই দিকেই চলে যায়। এবার নোরারও সন্দেহ হয় ইলিয়াস কিভাবে তাদের লোকেশন বুঝে যাচ্ছে। সে দ্রুত ব্যাগ হাতাতে শুরু করে। তখন সে বুঝতে পারে এই ডায়মন্ডগুলোতেই ট্র্যাকার আছে। এই জন্য ডায়মন্ডের থলেটা ফেলে সে আড়ালে লুকিয়ে পড়ে। আর ইলিয়াস এসে ডায়মন্ডগুলো পেয়ে যায় ঠিকই, তবে সে নোরার কোনো ট্রেস পায় না, তাই ডায়মন্ড নিয়েই সে চলে যায়। অন্যদিকে নোরা সিদ্ধান্ত নেয় সে বন্ধুদের হত্যার প্রতিশোধ নেবে। তাই পরের দিন সে হোটেলে আসে এবং ম্যানেজারকে হুমকি দিয়ে তার ব্যাস এবং ট্যাপ নিয়ে নেয়। এরপরে ম্যানেজারকে গাড়ির ডিকিতে ঢুকিয়ে রেখে ট্যাপ থেকে গেস্টদের ডিটেলস চেক করে। গেস্টদের মাঝে ডেবরা ফোর্ড অস্ত্র ব্যবসায়ী ছিল। নোরা তার রুমে ঢুকে অস্ত্র বের করে নেয়। এরপরে সে পিটার যে রুমে আছে সেই রুমে ঢোকে। পিটার দুজন স্কটকে হায়ার করে রেখেছিল। নোরা ওদের সামনেই পিটারকে গুলি করে মেরে ফেলে। ততক্ষণে ম্যানেজারও বেরিয়ে হোটেলের মালিককে ইনফর্ম করে দিয়েছিল, আর মালিক ইলিয়াসকে ইনফর্ম করেছিল। তো একটু পরে নোরা মালিকের অফিস রুমে ঢুকে গানের ভয় দেখিয়ে বলে, এখনই ইলিয়াসকে এই রুমে ডাকো। মালিক তখন ইলিয়াসকে কিছু বুঝতে না দিয়ে তাকে অফিস রুমে ডেকে নেয়। কিন্তু ইলিয়াস তো আর কম ঝানু না, সে ঠিকই বুঝতে পেরেছিল কোনো গড়বড় আছে। তাই সে জলিলকে হস্টেজ বানিয়ে নোরার সামনে যায়। আর এই মুহূর্তে নোরার একমাত্র দুর্বলতা হলো জলিল, তাই সে ইলিয়াসের সামনে নত হতে বাধ্য হয়। সে ইলিয়াসকে জিজ্ঞেস করে সে কি চায়। ইলিয়াস জানায় সে যা কিছু করে সব টাকার জন্যই। নোরার কাছে ডাকাতির সব টাকা পড়ে আছে, তাই ইলিয়াস সেই টাকাগুলোই চায়। বাধ্য হয়ে নোরা এবার ইলিয়াসকে সেখানে নিয়ে যায় যেখানে টাকাগুলো রাখা আছে। টাকার ব্যাগ বের করার সময়ে নোরা একটা ছুরি উঠিয়ে নেয়। একই সময়ে জলিলও ইলিয়াসকে ল্যাং মেরে ফেলে দেয়। নোরা আর ইলিয়াস একটু হাতাহাতি করে, তবে নোরা ইলিয়াসের পায়ে ছুরিটা ঢুকিয়ে জলিলকে নিয়ে পালিয়ে যায়। ইলিয়াস কয়েকটা গুলি চালায়, তবে তাদের গায়ে লাগে না। কিছুদূর গিয়ে নোরা জলিলকে টাকার ব্যাগ দিয়ে পালিয়ে যেতে বলে। জলিল এক পথে যায় আর নোরা আরেক পথে যায়, তবে ইলিয়াস জলিলকেই তাড়া করে। জলিল ইলিয়াসকে সমুদ্রের তীর পর্যন্ত টেনে আনে। তখন নোরা সাইড থেকে আচমকা ধাক্কা দিয়ে ইলিয়াসকে ফেলে দেয়। দুজনের মাঝে আবারও হাতাহাতি হয় এবং লাস্টে নোরা ইলিয়াসের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সে ইলিয়াসকে এভাবেই ফেলে যাচ্ছিল, কিন্তু এ সময় তার প্রতিশোধের কথা মনে পড়ে, তাই সে ছুরিটা দিয়ে অনর্গল স্ট্রাইপ করে ইলিয়াসকে মেরেই ফেলে। নোরা ভেবেছিল এবার সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তার এই ভায়োলেন্ট রূপ দেখার পরে জলিল আর তাকে ভরসা করতে পারে না। আসলে জেনে শুনে কেউ একজন খুনি ডাকাতকে কেন বিয়ে করবে? তাই জলিল টাকার ব্যাগটা নোরার দিকে ছুড়ে দিয়ে চলে যায়। এবার নোরার ভীষণ একা লাগছিল। সে সমুদ্রের ধারে একাই হেঁটে বেড়াচ্ছিল আর লাইফের জটিল কঠিন অঙ্ক কষছিল। প্রিয় দর্শক, লাইফের টাকাই সব না। টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়, কিন্তু ভালোবাসা কেনা যায় না। দিন শেষে নোরার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু তার হাত ধরে পাশে থাকার মতো একটিও মানুষ নেই। এর থেকেই বোঝা যায় মানুষের জীবন কতটা নগণ্য।
যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।